বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ভয়ঙ্কর গল্প। তার আগে বলে রাখি, ত্রিজিৎ করের কলমে ক্রিংয়ের 2টি পর্ব চলে এসেছে আমাদের চ্যানেলে, এবং শুধুমাত্র দেশে নয়, দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুনেছেন এবং সাড়া দিয়েছেন। তাই এখনও যারা গল্পটি শোনোনি, আমাদের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ক্রিংয়ের 2টি পর্ব এক্ষুনি শুনে নাও। আজকে তোমাদের জন্য রয়েছে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, অমিয় নস্করের লেখা পোড়ামুখী। আজকের গল্প পাঠে রয়েছে স্পন্দন, এবং গল্পে যাওয়ার আগে তোমরা সবাই একবার করে জানিয়ে দাও যে কে কোথা থেকে আমাদের এই গল্পটা শুনছো। তাহলে আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গ্রাম বাংলার ভূতের গল্প, অমিয় নস্করের লেখা পোড়ামুখী। বহুদিন পর মফস্বল ছেড়ে বকুলতলি গ্রামে আমার মামার বাড়ি আসছিলাম। সময়টা তখন সন্ধ্যাবেলা। তখনই বকুলতলির ফেরিঘাটে দেখা হয়ে গেল মামা সম্পর্কের একজন পরিচিত লোকের সঙ্গে। বয়স তার 40-এর বেশি নয়। আমি তাকে গোলক মামা বলেই ডাকি। তার বাড়ি আমার মামার বাড়ির আশেপাশে। আমি তখন সবে মাত্র নৌকায় উঠেছি, আর নৌকা থেকে দেখা যাচ্ছে ডিমের কুসুমের মতো লাল সূর্য ধীরে ধীরে পশ্চিম ঘাটে বকুলতলির জমিদার বাড়ির পিছনে ডুবে যাচ্ছে। আর ঠিক তখনই সেই জমিদার বাড়ি দেখে গোলক মামা আমাকে বলল, বাগনা, অনেকদিন পরে বকুলতলিতে আসছিস, তাই না? হ্যাঁ মামা, কাজের চাপে আর এখানে তেমন আসা হয় না। তা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে, ভালো আছি। কিন্তু দেখ, বকুলতলির ওই জমিদার বাড়িটা, ওটা একদম ভালো নেই। কেমন যেন ম্লান হয়ে পড়ে আছে। আজ ওর প্রতিপত্তি তেমন কিচ্ছু নেই। একে একে ওই বাড়ির সবাই অকালে মরেছে। আজও রাতের বেলা যদি ভুলেও ওই বাড়ির সামনে দিয়ে চলে যাস না, একজন মেয়ে আর একটা শিশুর কান্না শুনতে পাওয়া যায়। ওই জমিদার বাড়ি সম্পর্কে একটা ভয়াবহ ঘটনা এই বকুলতলি গ্রামে প্রচলিত আছে, তা কম বেশি আমরা সবাই জানি। গোলক মামা গল্প বলতে ভীষণ ভালোবাসে, তাই নতুন কাউকে পেলেই মামা নিজের আজগুবি সব গল্প গড়গড় করে বলতে শুরু করেন। নৌকাতে প্রায় 1 ঘন্টা বসতে হবে ভেবে আমিও আগুনে ঘি ঢেলে বললাম, ভয়াবহ ঘটনা, সেটা কিরকম? ওই জমিদার বাড়িতে একবার একটা বাচ্চা মেয়ে, নাম ছিল উমা, বিয়ে হয়ে আসে। এত বড় একটা জমিদার বাড়ি, সেখানে কোন ঘরে কি আছে তুমি কখনোই জানতে পারবে না। গুটি কয়েক ঘর হয়তো কাজের জন্য ব্যবহার করা হয়, আর বেশিরভাগটাই তালা বন্ধ হয়ে পড়ে থাকে। তার ভিতরে লুকিয়ে থাকে 1001খানা রহস্য। তো একদিন ওই নতুন বউ পশ্চিম দিকের একটা ঘরে ভুল করে চলে যায়। ঘরটা তালা বন্ধ, ঢুকতে পারেনি। কিন্তু শাশুড়ি জানার পরে বৌমাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, তোমায় পই পই করে বারণ করলাম না পশ্চিম দিকের ওই ঘরটার ধারে কাছে তুমি যাবে না? তবুও আজ কাল সাঁচিবেলায় তুমি ওই দিকটা কেন গিয়েছিলে? তুমি এখন পোয়াতি, তাই একটু বেঁচে খুঁটে চলাফেরা করবে। ওই দিকটা একদম ভালো নয়। জমিদার গিন্নি রঞ্জাবতীর কথার উত্তর দিয়ে নতুন বৌমা কাঁদো কাঁদো সুরে বলল, মা, আপনি ওই ঘরটা বন্ধ করে রেখেছেন কেন? আমি একা থাকলেই ওই ঘরটা আমাকে কাছে টানে। মনে হয় ওই ঘরের মধ্যে থেকে আমাকে কেউ যেন ডাকছে, বলছে, আয় আয় আমার কাছে আয়। সে কি?
তাই নাকি? তবে খবরদার এই নিচের তলায় পশ্চিম দিকের ওই ঘর তুমি ভুলেও খুলবে না, ওদিকে একদম যাবে না। মান্যদা, তুই খেয়াল রাখিস তো, নতুন বউ যেন ওদিকে ঘোরাফেরা না করে। আজ গিন্নিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি নতুন বউয়ের খেয়াল রাখবো। ঠিক আছে মা, আমি ও ঘর কখনো খুলবো না। এই বলে যে যার ঘরে চলে গেল। উমার স্বামী পরিতোষ তখন ঘরে ছিল না, জমিদারির কাজে গ্রামে গিয়েছিল। তাই উমা একা একা ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হঠাৎ কয়েকটা বাদুড় কোত্থেকে উড়ে এসে তার ঘরের ভিতর ডানা ঝাপটাতে ঝাপটাতে ঘরের মধ্যে জ্বলন্ত সব কটা বাতি নিভিয়ে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকারে ভরিয়ে তুলল। তারপর মুখ দিয়ে বিকট একটা শব্দ করে আবারও যেদিক থেকে এসেছিল সেদিক দিয়েই ঘরের বাইরে বেরিয়ে গেল। এমন সময় ঘরের নিশ্ছিদ্র অন্ধকার ভেদ করে উমা শুনতে পেল দরজার গায়ে হাত দিয়ে চাপড় মারার শব্দ অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এগিয়ে যেতেই দেখল পশ্চিম দিকের সেই ঘরটার ভেতর থেকে কেউ যেন দরজার গায়ে চাপড় মারছে। উমা চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল, কেউ কোথাও নেই। মনে মনে ভাবল, এই তো সুযোগ, ওই বন্ধ ঘরে কি আছে দেখার। আজ জেনেই ফেলবে ওর মধ্যে আদেও কেউ আছে কিনা। এমন একটা কথা ভেবে ধীরে ধীরে উমা এগিয়ে গেল পশ্চিমের অন্ধকার বন্ধ দরজাটার দিকে। ভিতর থেকে সে দরজার গায়ে কেউ যেন ধাক্কা মারছে জোরে জোরে। এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়াতেই দরজার গায়ে হাত ঠোকার আওয়াজটা হঠাৎই বন্ধ হল। উমা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করল আদৌ বন্ধ ঘরের ভিতর কেউ আছে কিনা। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে রিন রিনে ধ্বনির মতো একটা শব্দ তরঙ্গ তার কানে এলো। সে স্পষ্ট শুনতে পেল ভেতর থেকে কেউ বলছে, খুলে দাও, কে আছো? খুলে দাও এই দরজাটা, খুলে দাও। আমি এই অন্ধকার ঘরে বড় কষ্টে আছি। দয়া করে এই অন্ধকার ঘর থেকে আমায় বের করো। খুলে দাও, খুলে দাও। এমন সময় হঠাৎ জমিদার গিন্নি রঞ্জাবতী পেছন থেকে চিৎকার করে বলল, এই যে নতুন বউ, কি হচ্ছে কি? তোমাকে এত করে বারণ করছি, এই তো একটু আগেই বারণ করে গেলাম, তাও তুমি আবারও ওই ঘরের অত কাছে চলে গেছো। এবারে কি তোমাকে বেঁধে রাখতে হবে? এই সময় বাড়িতে পরিতোষ ঢুকছে। তাকে উদ্দেশ্য করে রঞ্জাবতী বলল, পরিতোষ, তোর বউকে এবার বোধহয় বেঁধে রাখতে হবে। ওই মেয়ে সারাক্ষণ ওই বন্ধ ঘরের দিকে চলে যাচ্ছে, এতবার বারণ করছি তবুও আমার কথা শোনে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ফেরার পথে ফকির বাবার থেকে রক্ষা কবচ এনেছি। তুমি ওর হাতে বেঁধে দাও, ভয় পেও না, কিচ্ছু হবে না। তারপর উমাকে ঘিরে তেমন কোনো অলৌকিকতা লক্ষ্য করা যায়নি। নির্বিঘ্নেই কয়েকটা দিন অতিবাহিত হয়েছে। পশ্চিম দিকের ওই ঘরটা আর যেন উমাকে ডাকে না। উমার মধ্যেও ওই ঘর নিয়ে যেন বিশেষ কোনো আকর্ষণ কিংবা আগ্রহ কিছুই আর লক্ষ্য করা গেল না। তারপর একদিন দুপুরে স্নানের সময় উমার হাত থেকে অজান্তেই কুয়ো তলায় সেই রক্ষা কবচ খুলে পড়ে যায়। তারপর থেকে পশ্চিমের ওই ঘর আবার তাকে ডাকতে শুরু করল। সেদিন দুপুর বেলায় সবার সাথে খেতে বসে। খেতে খেতে হঠাৎ ভাতের থালা নিয়ে ওই ঘরটার দিকে উমা দৌড়ে গেল। গিয়ে বলল, তুমি বলেছিলে না তোমার খিদে পেয়েছে, আমি তোমার জন্য মাছ ভাত এনেছি, তুমি খাবে? এসো, খাও। সঙ্গে সঙ্গে বন্ধ দরজাটা কাঁপতে শুরু করল, যেন কেউ দরজার বন্ধ পাল্লাটায় সজোরে ধাক্কা মারছে। এমন আশ্চর্য ঘটনা দিনের বেলাতেও ঘটতে দেখে তার শরীরের রোম খাড়া হয়ে উঠল প্রথমে। তারপর নিজেকে সামলে উমা ভাতের থালাটা দরজার কাছে রেখে দিয়ে বলল, ওরা তোমাকে বেঁধে রেখেছে তাই না?
তুমি চিন্তা করো নে, আমি তোমাকে ঠিক ছেড়ে দেব, তুমি কোনো চিন্তা করো নে। এতক্ষণে পরিতোষ, রতিকান্ত, রঞ্জাবতী ছুটে এসেছে উন্মাদ উমার কাছে। নতুন বৌমা যেন দিন দিন উন্মাদ হচ্ছে, কিন্তু তার এমন উন্মাদনার কারণ কি? সে কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে, নাকি জমিদার বাড়ির কোনো চক্রান্ত তাকে পাগল হতে বাধ্য করছে? সেই দিনই কোনো রকমে তাকে সবাই মিলে বুঝিয়ে সুঝিয়ে তার নিজের শোবার ঘরে নিয়ে এলো। সেদিন মধ্যরাত, চরাচরে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, এমনকি জমিদার বাড়ির দাস দাসী, চাকর বাকর তারাও ঘুমিয়ে পড়েছে। নিচের তলার একেবারে পূর্ব দিকের একটা ঘরে পরিতোষ ও তার সন্তান সম্ভবা স্ত্রী উমা ঘুমিয়ে আছে। নীলবাতির আলোয় ঘরটা একেবারে মায়াময় রূপ ধারণ করেছে, আর সেই নীল আলোয় ঘুমোতে ঘুমোতে সকলের অলক্ষ্যে উমার চোখ মুখের আকার আকৃতির হঠাৎ পরিবর্তন ঘটছে। কখনো তার মুখে চিন্তার ছাপ, আবার কখনো প্রসন্ন বদনে হাসছে। তবে তার এমনটা কেন হচ্ছিল তা বোঝা গেল খানিকক্ষণ পরে। মা, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া রে হতভাগী, দাঁড়া, আমরা তো এসেছি তোর বাবার কাছে, উনি খেতে দিলেই খাবো, আর একটু অপেক্ষা কর মা। ও মা, খুব খিদে পেয়েছে তো, বাবা কেন কিছু খেতে দেয় না? দেবে মা, নিশ্চয়ই খেতে দেবে। ওই তো খাবার আনছে, এবার আমরা খাবো। আমার বুকে খুব কষ্ট হচ্ছে মা, জ্বালা করছে। আমারও যে কষ্ট হচ্ছে হতভাগী, কি করি বলতো? এমন একটা স্বপ্ন দেখে উমা চিৎকার করে উঠে বসলো, বলল, আসছি, আমি এক্ষুনি আসছি। আমি তোমাকে ওই অন্ধকার ঘরে আর কষ্ট পেতে দেব নে। পাশে ঘুমিয়ে থাকা পরিতোষের ঘুম ভাঙার আগে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল উমা। তার পায়ের নুপুরের ছমছম শব্দে মনে হলো বকুলতলির জমিদার বাড়িতে যেন হঠাৎ করে অকাল বৃষ্টি নেমে এসেছে। উমা ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখল পশ্চিমের বন্ধ দরজার গায়ে হাত দিয়ে ধাক্কা মারা শব্দ শোনা যাচ্ছে, আর সেই বন্ধ ঘরের ভেতর থেকে কোনো এক বন্দিনী করুণ সুরে বলছে, খুলে দাও, আমাকে বের করো, কে আছো? এই অন্ধকার কোঠর থেকে আমায় বের করো, খুলে দাও, খুলে দাও। মা, ও মা, এখানে এত অন্ধকার কেন? উমা হাতে একটা লোহার শাবল নিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে সেই বন্দিনী আরো তীব্রভাবে বলছে, আমাকে বের করো, আমাকে বের করো বলছি, মুক্তি দাও আমাকে, আমার যে দম বন্ধ হয়ে আসছে, খুলে দাও। আমি আসছি, তুমি একদম ভয় পেও নে, আমি আজই এখনই তোমাকে ওই অন্ধকার ঘর থেকে মুক্তি দিয়ে দেব। এই বলে উমা শাবল দিয়ে মারতে মারতে দরজার তালাটা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে দরজার দুটো পাল্লা হাট হয়ে খুলে গিয়ে একটা বিভৎস বোটকা গন্ধে চারিদিক ভরে উঠল। এক পা দু পা করে অন্ধকার ঘরে প্রবেশ করে বারান্দার জ্বলে থাকা আলোয় ক্ষীণ আভায় উমা দেখল সেই বন্ধ ঘরে পড়ে আছে দুটো মৃতদেহ, একটা বড় মানুষের দেহ আর একটা শিশুর দেহ। মৃতদেহ বলার চেয়ে কঙ্কাল বলাই বেশি যুক্তিযুক্ত হবে। মৃত শরীরের মাংসে পোকা হয়ে পচে গলে পড়ছে মেঝের উপর। মাংস আর বিশেষ দেখা যায় না, শুধু দেখা যায় দুটো কঙ্কাল। সেই অন্ধকারে কঙ্কালে হোঁচট খেয়ে পড়ে উমা চিৎকার করে উঠল। এতক্ষণে তালা ভাঙার শব্দে পরিতোষের ঘুম ভেঙেছিল। ঘুম ভেঙে উঠে নিজের পাশে উমাকে না দেখতে পেয়ে দৌড়ে পশ্চিমের এই বন্ধ ঘরের দিকে সে ধেয়ে আসে। এসে তার বুকটা কেঁপে ওঠে। সর্বনাশ!
উমা সেই ঘরের তালা ভেঙে দিয়েছে। আপাতত সে অজ্ঞান হয়ে পড়ে আছে ওই দুটো কঙ্কালের উপর। এমন দৃশ্য জমিদার বাড়ির আর কারোর চোখে পড়ার আগে পরিতোষ উমাকে কোলে করে তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো। তারপর ভয়ে ভয়ে ফিরে গেল সেই ঘরের দিকে। দরজাটা পুনরায় বন্ধ করে ঝুলিয়ে দেয় একটা নতুন তালা। তারপর সারা রাত পরিতোষ আর চিন্তায় চিন্তায় ঘুমোতে পারেনি। উমা খুব ভালো ঘুমিয়েছে। হঠাৎ ভোর রাতে ক্লান্ত হয়ে আসা চোখের সামনে দিয়ে কেউ যেন একটা চোখের নিমেষে চলে গেল। অন্তত এমনটাই মনে হলো পরিতোষের। পরিতোষ কানেও শুনল কেউ যেন স্পষ্ট বলছে, কি এবার কি হবে? আমি তো ও ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি, আর বেশি দেরি নয়। এবার আমার খেলা শুরু। আমি কাউকে ছাড়বো না। যারা ছলনা করে আমাকে এবং আমার মেয়েকে খুন করেছে তাদেরকে আমি ছাড়বো না। কিরে হতভাগী, ছেড়ে দিবি নাকি? না মা, কাউকে ছাড়বো না, কাউকে না। এটা কি স্বপ্ন নাকি এমন কিছু সত্যি সত্যি শুনল পরিতোষ, তা সে ঠিক করে বুঝতে পারল না। পরের দিন সকালে জমিদার বাড়িতে কান্নার হিড়িক শুরু হলো। গত রাতে ঘুমের ঘোরে জমিদার রতিকান্ত সমাদ্দারের মৃত্যু হয়েছে। কবিরাজ মশাই এসে জানিয়েছে, জমিদার বাবুর মৃত্যুর কারণ হিসাবে স্পষ্ট দেখা যাচ্ছে ঘুমের ঘোরে বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে, কিন্তু শরীরের কোনোখানেই সাপে কাটার কোনো চিহ্ন কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ফলত এমন মৃত্যু রাতারাতি কিভাবে হলো সেই কথা বলা মুশকিল। শেষ করে দিল জলজ্যান্ত মানুষটাকে। ওই অপয়া মেয়ে মানুষ একেবারে শেষ করে দিল। ও যে মরেও এই জমিদার বাড়ি ছাড়বে না দেখছি। নিবি, এক এক করে সবাইকেই নিবি তো? নিয়ে এইভাবে দগ্ধে দগ্ধে মারাচ্ছে, আমাদের একেবারে মেরে ফেল। তার এমন কথা শুনে তখন জমিদার বাড়িতে উপস্থিত সকলেই অবাক হয়ে ব্যঙ্গের ছলে তাকিয়েছিল রঞ্জাবতীর দিকে। এর পরের বেশ কয়েকটা দিন নির্বিঘ্নেই কাটল। একদিন মাঝরাতে পরিতোষের বউ উমা প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে। হঠাৎ মাঝরাতে স্ত্রীর এমন রূপ দেখে জমিদারের ছেলে পরিতোষ হতভম্ব হয়ে যায়। সে পুরুষ মানুষ, তাই এই পরিস্থিতিতে কি করতে হয় বা কি করা উচিত তা সে ভেবে উঠতে না পেরে ছুটে গিয়ে খবর দেয় মা রঞ্জাবতীকে। রঞ্জাবতী ছুটে যায় দাইমার বাড়ি। ধাইমা, ও ধাইমা, ওঠো ওঠো গো, তাড়াতাড়ি ওঠো, আমার বৌমার অবস্থা ভীষণ খারাপ, ওঠো। কে রে? কে কে তুই? আমি জমিদার গিন্নি রঞ্জাবতী। কে? ও আচ্ছা আচ্ছা, গিন্নিমা তুমি এসো। আচ্ছা, তোমার বৌমার বাচ্চা হওয়ার সময় হয়েছে? হ্যাঁ গো ধাইমা, প্রচণ্ড ব্যথা উঠেছে, তুমি তাড়াতাড়ি চলো। বেশ বেশ, আমি এক্ষুনি আসতেছি, তুমি চলো চলো। ধাইমার কথা মতো রঞ্জাবতী ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই ধাইমা তড়ি ঘড়ি জমিদার বাড়িতে চলে আসে। এসে কাজের মেয়েদেরকে বলে, ও মেয়ে, তোমরা যাও দেখি, শিগগির গরম জলের ব্যবস্থা করো, যাও যাও। ধাইমাকে একজন কাজের মেয়ে এক গামলা গরম জল এনে তার কাছে রাখে। ধাইমা সেই জলটা নিয়েই ঘরের ভিতর ঢুকে দরজাটা দুম করে তাদের মুখের উপর বন্ধ করে দেয়। জমিদারের ছেলে পরিতোষ তখন সেই দরজার ওপারে পায়চারি করছে। পাশের এক পিলারে মাথা হেলিয়ে বসে আছে রঞ্জাবতী।
তার মুখে এসে পড়েছে চাঁদের আলো। পাশের জামরুল গাছে তখন একটা কাক ডেকে উঠল। মনে মনে জমিদার পত্নী রঞ্জাবতী বলল, রাতের বেলায় এমন কাক ডেকে উঠল, এ যে বড় অমঙ্গলের প্রতীক। হে ঈশ্বর, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবার অন্তত আমার বংশের প্রদীপ হিসেবে একটা পুত্র সন্তান দাও, নইলে যে আমি বড় দুঃখী হয়ে যাব। এমন সময় পরিতোষ আর রঞ্জাবতী লক্ষ্য করল খুলে রাখা সদর দরজা দিয়ে একটা সাদা কাপড় পরা বিধবা মেয়ে হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জমিদার বাড়ির ভেতর প্রবেশ করছে। বাড়ির মধ্যে কিছুটা প্রবেশ করে সে বৃদ্ধা বলে উঠল, কই রে, তোরা সব কই গেলি রে? ও বাবা পরিতোষ, কই রে তোর পোয়াতি বউটা কই? তার নাকি প্রসব ব্যথা উঠেছে, তা কই কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? কথাগুলো বলতে বলতে বিধবা বুড়িটা আরো খানিকটা এগিয়ে এলো তাকে দেখে। রঞ্জাবতীর বুঝতে আর অসুবিধা হলো না। সে অবাক হয়ে বলল, এ কি দাইমা, তুমি? হ্যাঁ আমি। তা কেন গো, গিন্নিমা যে নিজেই আমাকে ডেকে নিয়ে এলেন, তবে আমাকে দেখিয়ে তো অবাক হচ্ছ কেন? তাহলে একটু আগেই যে গরম জল দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, সে কে? ও মা, বলছো কি গিন্নিমা? আমার আসার আগে একজন দাইমা তোমাদের ঘরে ঢুকেছে? সে তো পুরোপুরি তোমার মতো দেখতে, তোমারই মতো বৃদ্ধা, অবিকল যেন তুমি। ওরে সর্বনাশ, ভাঙ ভাঙ, ভেঙে ফেলো দরজা, তাড়াতাড়ি ভেঙে ফেল। ও ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা প্রবেশ করেছে। ও পরিতোষ, তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেখ ভিতরে কি হচ্ছে। দাইমার কথা মতো পরিতোষ সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে একটা সদ্যজাত পুত্র সন্তান মৃত অবস্থায় তার মায়ের পাশে শুয়ে। আর পরিতোষের স্ত্রী উমা তখনও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে। দাইমা তড়ি ঘড়ি সদ্যজাতের বুকে হাত দিয়ে দেখে কিচ্ছু বাকি নেই আর। এমন সময় জমিদার বাড়ির সমস্ত দিক থেকে একটা বিকট বিভৎস পৈশাচিক অট্টহাসি শোনা গেল। বহুদিন পর ওই অন্ধকার ঘর থেকে বেরিয়েছি, এবার তোদের সকলের মৃত্যু দেখব, তবেই আমার মুক্তি, নয়তো নয়। কি রে হতভাগী, ওরা সব এক এক করে মরণের কোলে ডলে পড়লে তুই খুশি হবি তো? হ্যাঁ মা, খুব খুশি হব। কি মজা, আমাদের মতো কষ্ট পেয়ে ওরাও সব মরবে। কি মজা। সে অপয়া রাক্ষসী ফিরে এসেছে রে পরিতোষ, সে রাক্ষসী ফিরে এসেছে। ও এবার সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। পরিতোষ বারান্দার পিলার ধরে বসে পড়ে কাঁদতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই উমার জ্ঞান ফিরে এলো। মৃত সন্তান দেখে মাতৃত্বে ভরা বুকটা ফেটে যাওয়ার কথা, কিন্তু সেটা হলো না। উল্টে সে কোনো প্রকার শোক প্রকাশ না করে যেন আনন্দে আত্মহারা হয়ে ভয়ানকভাবে বলে উঠল, পালা পালা পালা, কেউ যাস না, যাস না ওই জমিদার বাড়ির দিকে। ওখানে ওখানে পড়ি আছে, ওখানে কাকলি আছে, ওরা কিন্তু তোদের ছাড়বে না। দেখ রঞ্জাবতী, দেখ, আমাকে ভালো করে দেখ, আমি তোর বৌমা রে। আমার নামটা তোর মনে আছে তো? হ্যাঁ, আমি এখানে চাকরানি হয়ে থাকতে এসেছিলাম, তাতেও তোদের সহ্য হলো না, না? হ্যাঁ, তবে আমিও আমার কথা রাখবো। এই জমিদার বংশ আমি নির্বংশ করেই ছাড়বো। যে বংশ প্রদীপের তাড়নায়
আমাকে ঘর ছাড়তে হয়েছিল, এই বংশে সে প্রদীপ আমি আর কাউকে জ্বালতে দেব না, কাউকে না, কাউকে না। সেদিন রঞ্জাবতী এবং পরিতোষ দুজনেই নতুন বউয়ের এমন বিভৎস রূপ দেখে ভয় আঁতকে উঠেছিল। পরিতোষ তো এরপর থেকে ধরেই নিয়েছিল উমার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে, তাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে, নয়তো তার প্রায়শই এমন অপ্রাকৃতিক অলৌকিক রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কেমন করে সম্ভব? এসব ভাবনায় পরিতোষ ইদানিং ভীষণ চিন্তিত। তারপর একদিন রাতে পরিতোষ যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনই বিছানা ছেড়ে উঠে উমা রঞ্জাবতীর ঘরে যায়। দরজা খোলা শব্দ পেয়ে রঞ্জাবতীর ঘুম ভেঙে যায়। উমা নিজের দুটো হাত পিছনে লুকিয়ে এগিয়ে চলে রঞ্জাবতীর দিকে, আর রঞ্জাবতী মাঝরাতে আকস্মিক ঘুম ভেঙে উঠে দেখে এমন একটা দৃশ্য। ভয় আতঙ্কে গলা শুকিয়ে যায়, তার গলা থেকে আর এক ফোঁটাও আওয়াজ বাইরে বের হয় না। অসহায় ও নিরুপায় হয়ে উমার লাল লাল ভয়ানক দুটো চোখের সামনে রঞ্জাবতী চুপচাপ দাঁড়িয়ে থাকে। অতঃপর পিছনে লুকিয়ে রাখা হাত এবং হাতে ধরে থাকা লোহার শাবলটা বের করেই উমা রঞ্জাবতীর মাথায় সজোরে আঘাত করে। এক আঘাতেই মাথা ফেটে ঘিলু ছিটকে পড়ে। তার উপর পরপর আরো ৫-৬ বার শাবল দিয়ে আঘাত করে রঞ্জাবতীর শরীরটা একেবারে থেঁতলে দেয়। মরণের কোলে ঢলে পড়ে রঞ্জাবতী। সে কি বিভৎস দৃশ্য! উমার এখন জিভ সাক্ষাৎ কালকেউটের মতো। সেই কালকেউটের মতো জিভ ফনার মতো বারবার বেরিয়ে এসে ছিটকে পড়া রক্ত মাংস সংগ্রহ করে আবার মুখের মধ্যে ঢুকছে। আর সেই সময় তার চোখে মুখে তীব্র উল্লাসের এক চিৎকার, ভয়ঙ্কর গোঙানির শব্দ পুরো জমিদার বাড়িকে কাঁপিয়ে তুলছে অহরহ। আবার সেই মৃতদেহ থেকে বয়ে যাওয়া রক্ত নিজের সারা শরীরে মেখে উমা ধারণ করেছে এক অপার্থিব রূপ। ঘুম ভরে নিজের ঘর থেকে উঠে এসে মায়ের ঘরে ঢুকতেই পরিতোষ দেখে সেই বিভৎস দৃশ্য। উমা রঞ্জাবতীকে খুন করে তার রক্ত পান করছে। তৎক্ষণাৎ উমার ভয়ানক নজর চলে যায় দরজার দিকে। সে দেখে পরিতোষ দরজা খুলে দরজায় দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে, এবং তাকে দেখে উমা বিভৎস ভয়ানক উল্লাসময় এক হাসি দিয়ে উঠল। পরিতোষ সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন সবে মাত্র অর্ধেক পথটা এসেছি। মাঝ নদীতে নৌকায় এইসব গল্প শুনতে শুনতে আমার বেশ ভয়ই করছিল। আমি গোলক মামাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই জমিদার বাড়িকে কেন্দ্র করে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটল কেন? এর কি কোনো কিংবদন্তি নেই? অবশ্যই আছে, এর পিছনেও একটা ট্র্যাজেডি গল্প আছে, শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। এতক্ষণ যে ঘটনাগুলো বললাম ঠিক তা 2 বছর আগের কথা। সেদিন আসুন আসুন অভিরূপ বাবু, এই অন্দরমহলে বসে বসে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জমিদার রতিকান্ত সমাদ্দারের কথায় একটু বিনয়ী হয়ে হাত জড়ো করে অভিরূপ বলল, আগে আগে নমস্কার রতিকান্ত বাবু, শুনলাম আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ অভিরূপ বাবু, আমি আপনাকে এক বিশেষ দরকারে ডেকে পাঠিয়েছি। আচ্ছা, বেশ বেশ। তা কি এমন বিশেষ দরকার জমিদার বাবু? আসুন, এসে বসুন, তারপর সব বিস্তারে সব বলছি। তারপর অভিরূপ এসে আরাম কেদারায় বসল। দাসীর দিয়ে যাওয়া জল মিষ্টি সব খেল। তারপর রতিকান্ত বলতে শুরু করলো, আমার যে আর কিছুই ভালো লাগছে না, সবটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে।
ছেলেটাকে বিয়ে দিলাম একজন বংশর প্রদীপ যাতে আসে, কিন্তু সেই আশায় ওই অপয়া মাগি একজন কালো কুৎসিত মেয়ের জন্ম দিল। এমন বৌমা আর এমন নাতনি আমার দরকার নেই। তাই গিন্নি রঞ্জাবতী আর আমি মিলে ওই বউটাকে বাস্তু ছাড়া করেছি। এখন আপনাকে ডেকেছি ছেলের জন্য একটা নতুন পাত্রীর সন্ধান দিতে। হ্যাঁ, একমাত্র আপনিই পারেন আমার ছেলের জন্য একটা সুপাত্রী খুঁজে দিতে। আমি আমার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দিতে চাই। কথাগুলো শোনা মাত্র গাঢ় ভাবনায় ভাবলেশ অভিরূপের চোখে মুখে বিষাদের মানচিত্র তৈরি হলো। কিছুক্ষণ গালে হাত দিয়ে সেই ভাবনায় ডুবে থেকে সে বলল, আচ্ছা বেশ বেশ, আমি নতুন পাত্রী খোঁজার চেষ্টা করছি, কিন্তু আপনি প্রথম বৌমাকে তাড়িয়ে দিয়ে একদমই ঠিক কাজ করেননি জমিদারবাবু। কারণ কারণ সন্তান তো আর গাছের ফল নয় যে ইচ্ছা মতো পেরে নেবে। তবে তবে যাই হোক, আমি আপনার ছেলের বিয়ের জন্য দ্বিতীয় পাত্রীর খোঁজ করব, অবশ্যই করব। ওরে পোড়ামুখী, তুই কোথায় গেলি রে মা? প্রৌঢ় বিপত্নিক বাবার ডাকে সাড়া দিয়ে কাছে গিয়ে এলো কাকুলি। বাবা তাকে পোড়ার মুখী বলেই ডাকে, কারণ বকুলপুরের বড় জমিদার বাড়িতে বিয়ে হলেও স্বামীর সঙ্গে ঘর করা হয়নি তার। বিয়ের বছর দেড়েকের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দিয়ে স্বামীর ঘর ছাড়তে হয়েছিল তাকে। রক্ষণশীল জমিদার বাড়িতে বংশের প্রদীপ হিসেবে পুত্র জন্ম না দিয়ে কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার উপর রুষ্ট হয়েছিলেন স্বামী, শ্বশুর, শাশুড়ি। এমনকি নবজাত শিশুর গায়ের রং কালো কুৎসিত হওয়ায় 2 মাস বয়সে মেয়ে আর মাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল জমিদার বাড়ির লোকজনেরা। জন্মের পর মা কি সন্তানের গায়ের রং বিচার করে তবেই তার নামকরণ করে, কাকুলি জানত না। তাই গায়ের রঙের কোনো বাজ বিচার না করে সে মেয়ের নাম রেখেছিল পরি। কিন্তু পরে যখন কাকলি দেখলো একেই তো মেয়ে, তার উপর এই গায়ের রঙের জন্য মাত্র 2 মাসের শিশুকে বুকে নিয়ে তাকে স্বামীর ঘর ছাড়তে হলো, তখন থেকে কাকলি পরীকে হতভাগী বলে ডাকে। আজ 2 বছর হলো কাকলি জমিদার বাড়ি ছেড়ে প্রৌঢ় বাবার কাছে থাকে। পরি এই 2 বছরে 2-4টে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে শিখেছে। প্রতিদিন সে কয়েকটা শব্দ বেশি করে উচ্চারণ করে। মা, দাদু আর খিদে পেয়েছে। এদিকে বাবা হরিহরের অবস্থাও শোচনীয়। সংসার চলে না, তাদের একবেলা খেলে 2 বেলা না খেয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে চোখের জল শুকায় না কাকুলি। সে বাবার ডাকে এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা বলো, আমাকে ডাকছিলে? ঘরে ভাত তরকারি করার মতো চাল সবজি তো কিছুই তো নেই। সকাল সকাল নদীর ঘাটে গেছিলাম, যদি কারোর ব্যাগপত্র বয়ে দিয়ে নৌকাতে তুলে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু বয়স হয়েছে বলে কেউ আমাকে দিয়ে কাজ করালো না রে মা। হলো তো কোনো উপার্জন হলো না, নিরুপায় হয়ে ফিরে এলাম। কি খাওয়া হবে বলতো আজ দুপুরে? জানা রে, এই পোড়ামুখী, ভরচাচিদের বাড়ি থেকে 1 পো চাল আর 2টো আলু ধার করে নিয়ে আয় না রে। আমি পারবো না বাবা, আমার যে চাইতে ভীষণ লজ্জা করে। গরিবের আবার লজ্জা করতে আছে নাকি? গরিবের লজ্জা করতে রে। তাছাড়া না চাইলে নিজে খাবি কি? নিজের কথা না হয় ছেড়ে দিলি, তুই ওই ফুটফুটে বাচ্চাটাকে কি খাইয়ে রাখবি? আচ্ছা যাচ্ছি, আজ আবারও চাল ধার করতে যাচ্ছি, তবে এই শেষবার। আর কখনো কোনো দিন চাল ধার চাইতে যাব না। না খেয়ে থাকি তবুও ভালো, সবশেষে খিদের জ্বালা সইতে না পারলে মেয়েটাকে বুকে জড়িয়ে গলায় কলসি দড়ি বেঁধে জলে ডুববো। তবুও আর কারো কাছে চাল কিংবা সবজি ধার করতে যাব না বাবা, যাব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলা শেষ করে
এক হাতে মুখে তেল চিটচিটে মোটা কাপড়ের আঁচল গুঁজে কাঁদতে কাঁদতে বারান্দা থেকে নেমে বাইরে বেরিয়ে গেল কাকুলি। মাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে কাকুলির মেয়ে পড়ি কেঁদে উঠল। মা, ও মা, মা। কাঁদিস নে রে, হতভাগী, কাঁদিস নে। তোর মা এক্ষুনি চলে আসবে, চুপ কর, কাঁদিস নে রে বাচ্চা। বেশ কিছুক্ষণ পরে বৈশাখের কাঠ ফাটা গরমে দেখা গেল কাকুলি আঁচলের এক কুঁড়ে করে ধার করা এক পো চাল আর দুটো আলু নিয়ে বাড়িতে ফিরছে। তীব্র রোদে মেঠো রাস্তায় কাকুলির চটিবিহীন দুটো পা ঝলসে উঠছে। কিছুক্ষণ পরেই সে দ্রুত পায়ে হেঁটে বাড়িতে ফিরল। ফিরে এসে উনুনে ভাতের জল চড়িয়ে দিয়ে চাল ধুতে গেল। তারপর চাল চড়িয়ে জাল দিতে দিতে কাকুলি বলল, বাবা, আমি কেন সবসময় এমন চেয়ে চিনতে ধার করে খাবো বলো তো? আমার তো সব আছে। তোর স্বামী সন্তান তো সবই আছে মা, কিন্তু কপালে আছে কি? কপালে না থাকলে সব থেকেও যে কিচ্ছু থাকে না রে মা, কিচ্ছু না। কেন থাকে না বাবা? আমি আমি কি অপরাধ করেছি যে আমার স্বামী শ্বশুরের জমিদারি থাকা সত্ত্বেও আমি আমার মেয়ে না খেয়ে থাকবো, দিনের পর দিন খেতে পাবো না? আরে পোড়ামুখী, তোকে তো বললাম রে, সবই তোর কপাল, সবই তোর ভাগ্য। আর কপালে না থাকলে মানুষ কিছুই পায় না। তোর যেটুকু পাও না তুই সেটুকুই পাবি। তোর কপালে হয়তো এই না খেয়ে অভুক্ত থাকাই লেখা ছিল, তাই তো তোকে এইভাবে না খেয়ে থাকতে হয়। শোনো বাবা, আমি আমি আজ মনে মনে ঠিক করেছি, স্বামীর অন্ন কপালে জোটে তো তবেই খাবো, নইলে খাবো না। তুমি তুমি এইরকমই চেয়ে চিনতে ধার করে যা হোক করে খাও, আমাকে আমাকে আর পরীকে বকুলতলিতে আমার স্বামীর ঘরে দিয়ে এসো। মেয়ে বড় হয়েছে, বাবা বলে ডাকলে নিশ্চয়ই ওনার মন ভুলে যাবে। তুমি তুমি আজই চলো, আজই চলো, আমাদেরকে ওখানে রেখে আসবে। কি রে মা, এও কি সম্ভব? কেন সম্ভব নয় বাবা? ওরা যে তোকে বাড়ি রেখে তাড়িয়ে দিয়েছে। আনলাম কন্যা সন্তান জন্ম দিয়েছি, সেই রাগে তাড়িয়েছে, কিন্তু পরে রাগ পড়ে গেলে তোকে তো একেবারের জন্য ফিরিয়ে নিয়ে যেতে এলো না। তাই বলছি, না নিতে এলে কি বিতাড়িত হয়ে আসা শ্বশুর বাড়িতে আর ফিরে যেতে আছে রে মা? নেই রে মা, নেই। চেয়ে চিনতে ধার করে খাওয়ার থেকে ফিরিয়ে নিতে না আসা শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া অনেক ভালো বাবা, অনেক ভালো। অন্তত কিছুটা ইজ্জত বহাল থাকে। ঈশ্বর, আমাকে এতটাই অপরাগ করে দিলে যে মেয়ের মুখে অন্ন জোগাতেও আমি অক্ষম। কেঁদো না বাবা, কেঁদো না। তাছাড়া এই বয়সে তুমি বা আর কি করবে? তাই তো বলছি, অপমান সহ্য করতে হয়, হবে। শেষবারের মতো মেয়েটাকে বুকে করে আমি ওই বাড়িতে যাব। চলো না বাবা, চলো না বাবা, আমাকে দিয়ে আসবে, চলো। কোথায়, কার কাছে যাবি তুই মা? এই 2 বছরে ওরা যে একবারও তোর খোঁজ নেয়নি। বুধে বাচ্চারা বুকে করে নিয়ে সেই যে চলে এলি, তারপর ওরা জানে ওরা তোর বাচ্চা কেমন আছে, তুই কেমন আছিস। ওসব মানুষগুলোর কাছে তুই যেতে চাস, ওরা কিন্তু তোকে যাচ্ছে চাই অপমান করবে, আমি বলে রাখছি। করুক অপমান, যত খুশি অপমান করুক, তাতে আমার বিন্দু মাত্র অপমান বোধ করবে না। আর তাছাড়া যাদের উপর আমার ভরণ পোষণের ভার, তাদের কাছে অন্যের ভিক্ষা চাইতে অপমান কিসের বাবা? নিজের জিনিস নিজেই চেয়ে খাবো, তাতে আবার লজ্জা কি? যাস না রে মা, তুই যাস না। না খেতে পেয়ে মর, তবু আমার চোখের সামনে থাক। ওই নরকে তুই আর ভিড়ে যাস না রে মা। আমি তোমাকে একা রেখে চলে যেতাম না বাবা। আসলে এটা সত্যি যে আমার দুঃখকে কেন্দ্র করেই তোমার এত কষ্ট। তাই আমার দুঃখ ঘুচলে তোমারও কষ্ট কমবে।
এই ভরসায় আমি ওখানে যাচ্ছি। এইভাবে বাবা ও মেয়ের মধ্যে অনেক কথাবার্তা হলো। বাবা হরিহর বুঝল মেয়ের যুক্তি ঠিক, একবার অন্তত ও বাড়িতে গিয়ে দেখা উচিত। হতেও তো পারে ওরা পরীর মুখ চেয়ে আবারও কাকুলিকে ঘরে তুলল। তারপর সদ্য রাধা আলু ভাতে ভাত কাকুলি তার বাবাকে বেড়ে দিল। কিরে, আমার একার ভাত বাড়লি যে? তুমি খেয়ে নাও বাবা, আর আমার এই হতভাগীর গালে গালে গাল দুই দাও। আমি খাবো না। আমি যে শিবশম্ভুর নামে মনে মনে প্রতিজ্ঞা করেছি গো, খেতে হলে স্বামীর ঘরের ভাত খাবো, নয়তো আর কোনো দিন খাবো না। মেয়ের কথায় হরিহর আর কিছু বলল না। তাড়াতাড়ি গাল দুই খেয়ে এবং পরীকে গাল দুই খাইয়ে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়ল বকুলতলির ওই জমিদার বাড়ির উদ্দেশ্যে। নে মা, চুল আঁচড়ে মাথাটা বেঁধে নে, চিঠিতে একটু সিঁদুর দিয়ে নে। থাক, ওসব আর করে লাভ নেই। তাছাড়া এত সেজে গুজে কাকেই বা দেখাবো। এই বলে পরীকে কোলে নিয়ে বাবা হরিহরের সঙ্গে কাকুলি বকুলতলির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাকুলির অপূর্ব রূপ ও সাংসারিক গুণে মুগ্ধ হয়ে শ্বশুর রতিকান্ত সমাদ্দার নিজের একমাত্র ছেলে পরিতোষের সঙ্গে কাকুলির বিয়ে দিয়েছিল। কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় তাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছিল ওই রতিকান্ত সমাদ্দার। তার জমিদারি বিশাল, দোতলা বৈঠকখানা, দোতলা ঠাকুর বাড়ি, শান বাঁধানো ঘাট, বিশাল নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুর, প্রাচীরে বেড়া। এসব স্থান কাকুলির বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে। বেলা তৃতীয় প্রহরে সেই পথ পায়ে হেঁটে হরিহর ও কাকুলি বকুলতলির জমিদার রতিকান্ত সমাদ্দারের বাড়িতে প্রবেশ করল। কাকুলি খেয়াল করল জমিদার বাড়ির ভেতর নানান ফুলের সমাহারে সাজানো, বড় বড় ঝাড়বাতি ঝুলছে। অনেক লোকজনের সমাগম, তাদের সেই গুঞ্জন আওয়াজ অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে আসছে। দেখে স্পষ্ট বোঝা যায় আজ জমিদার বাড়িতে নিশ্চয়ই কোনো বড় অনুষ্ঠান আছে। এমন সময় হরিহর আস্তে আস্তে মেয়েকে জিজ্ঞেস করল, আজ জমিদার বাড়িতে বোধহয় কোনো অনুষ্ঠান আছে। আমরা তো বিনা নেমন্তন্নে হাজির হলুম, এখনো কিন্তু আমাদের কেউ দেখতে পায়নি। চল আমরা ফিরে যাই, নয়তো কেউ না কেউ এসে আমাদেরকে যাচ্ছে তাই অপমান করবেই রে মা। কাকুলির কোলে ততক্ষণে পরি ঘুমিয়ে পড়েছিল। তার ঘুমন্ত মুখের দিকে একবার চেয়ে নিয়ে কাকুলি বলল, না বাবা, একবার যখন এসে পড়েছি তখন আর এমনি এমনি ফিরে যাব না। আমাকে এ বাড়ির বধূ হিসেবে স্বীকৃতি না দিক, অন্তত এখানে আমাকে থাকতে দিতে হবে, নয়তো আমি পথে নামবো। এরা যদি মেনে নেয় তখন পথে নেমে আর কি হবে মা? তখন কি বলেই বা নিজেকে পরিচয় দিবি? এমন সময় হঠাৎ জমিদার বাড়ির গিন্নি অর্থাৎ কাকুলির শাশুড়ি রঞ্জাবতী অন্দরমহল থেকে বেরিয়ে ফটকের কাছে এসে দুজনকে দেখে বলল, এই তোমরা কে গো? এমন দিনে বিনা নেমন্তন্নে এসে হাজির হলে? নাকি নেমন্তন্ন হয়েছে? তা কে তোমাদের নেমন্তন্ন করলো? কাকুলি তৎক্ষণাৎ মুখের উপর ঘোমটা টেনে নিল। হরিহর বলল, না না, আমরা নিমন্ত্রিত নই। তবে এখন কি বলি যে পরিচয় দিই কিছু বুঝতে পারছি না। কেন গো, নিমন্ত্রিত নয় তবুও পরিচয় দিতে এত কুণ্ঠা কেন? আমরা আপনার কুটুম হই। কুটুম্ব? কে কুটুম্ব গো? সেখানে মান্যদা নামে একজন চাকরানী ঝাঁট দিচ্ছিল। সে বার কত কাকুলির মুখের দিকে চেয়ে বলল, অগিনিমা, তুমি ওনাদেরকে চিনতে পারলে না? উনি যে তোমার বেয়াই গো, আর ঘোমটা দেওয়া যে ওই মেয়েটা, আরে তোমার বৌমা গো, বৌমা। কি বলিস রে মান্যদা? বিয়াই? বৌমা? হ্যাঁ গো গিন্নিমা, তোমার ছেলের প্রথম পক্ষের বউ যে। হ্যাঁ, কাকলি? হ্যাঁ রে,
তুই এখানে কি করতে এসেছিস? দূর হ, আজ এই শুভ দিনে তোর মুখ দেখাও পাপ। যা বলছি, যা চলে যায় এ বাড়ি ছেড়ে। আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়েছি, আজ এ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। তোর মুখ দেখলে আমার নতুন বউমাও না প্রথমেই মেয়ের জন্ম দেয়। বাপ বেটিতে এখনই দূর হয়ে যা। ছি 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 বেয়ান, আপনি কি কথা বলছেন? চল মা, এখনই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবি তুই? বাবা, বাবা তুমি চলে যাও বাবা, এই অপমান আমি সহ্য করে নেব না। তোকে একাই অন্যের সামনে রেখে আমি যাব না। আমার মেয়ে পরীর দিব্যি রইল, তুমি তুমি চলে যাও বাবা। আমি আমি ঠিক হাতে পায়ে ধরে এই বাড়িতে রয়ে যাব। আমি একবার আমার স্বামী শ্বশুরের সাথে দেখা করি, দেখি ওনারা কি বলেন। আর দাঁড়িও না বাবা, তুমি চলে যাও। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে, তখন আবার অতটা পথ ফিরতে তোমার দেরি হয়ে যাবে। যাও যাও, চিন্তা করো না বাবা, তুমি চলে যাও। মেয়ে কাকুলির কথায় ভালো মন্দ কিছু ভেবেই হরিহর ভিজে চোখে জমিদার বাড়ি ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কাকুলি কাকুতি মিনতি করল শাশুড়ি রঞ্জাবতীর কাছে। আমাকে এ বাড়িতে থাকতে দিন না মা। আমি স্বামী সিঁদুরের অধিকার চাইবো না। ওই মান্যদার মতো কাজের মেয়ে হয়ে রয়ে যাব। শুধু দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমি আর আমার মেয়ে বেঁচে থাকলেই হলো। আর কিচ্ছু চাই না মা, আর কিচ্ছু চাই না। এমনকি কখনো অন্দরমহলেও ঢুকবো না। আমাকে শুধু এখানে একটু থাকতে দিন না মা। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল কাকুলি। মায়ের কান্না অনুভব করতে পেরে একবার ডেকে উঠল মাকে, তার নিজের সন্তান। কাঁদে না মা, কাঁদে না। আমার এই সন্তানের মুখের দিকে চেয়েও অন্তত আমাকে তাড়িয়ে দেবেন না মা। আপনি তাড়িয়ে দিলে আমার বাচ্চাটার যে না খেতে পেয়ে মরবে। মেয়েকে খেতে দিতে পারবি না তো পেটে ধরেছিলি কেন? আসলে তখন তো আর বুঝিনি আপনার ছেলের ঔরসে ছেলে নয়, আমার গর্ভে মেয়ে জন্মাবে। তখন জানলে তো গর্ভেই হত্যা করতাম। এই সমাজে জন্মে নিজের পিতৃ পরিচয় হারিয়ে না খেতে পেয়ে তিলে তিলে বড় হওয়ার চেয়ে গর্ভে বিনাশ অনেক অনেক ভালো। যাই হোক, আমাকে তাড়িয়ে দেবেন না মা, আমাকে তাড়িয়ে দেবেন না। এসব কথাবার্তায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। জমিদার বাড়িতে জ্বলে উঠল রাশি রাশি আলো। চোখ ধাঁধানো সেই সব আলোর তালে বেজে উঠল সানাইয়ের সুর। আজ জমিদার বাড়িতে দ্বিতীয়বার বধূ বরণের অনুষ্ঠান। এমন অনুষ্ঠান কাকুলির বউ ভাতেও অনুষ্ঠিত হয়েছিল। আজ আবারও জমিদার পুত্র পরিতোষের দ্বিতীয় বিয়ের দ্বিতীয় পক্ষের বউয়ের বধূ বরণের অনুষ্ঠান। এসব দেখে কাকুলির মনে প্রশ্ন জাগল। সে মনে মনে ভাবল, যদি দ্বিতীয় বউ আমার মতো এক কালো কুৎসিত মেয়ের জন্ম দেয়, তবে ওকেও কি আমার মতো তাড়িয়ে দেবে এই জমিদার বাড়ির থেকে? সন্ধে হয়ে এলো, এখনই সব মান্যিগণ্যি লোক কুটুম্ব আসবে। তুই এখন সরে গিয়ে ফটকের পাশের ওই আগন্তুক আশ্রয়স্থলে দাঁড়া। আমি একবার পরিতোষ আর তার বাবাকে ডেকে এখানে নিয়ে আসছি। এই বলে গিন্নি অন্দরে চলে গেল। আর কাকুলি পরীকে বুকে জড়িয়ে সেই আশ্রয়স্থলে ভূমিতে পাতা একটা মাদুরে গিয়ে বসল। তা চোখের সামনে দিয়ে কত শত লোক বাড়ির ভেতরে প্রবেশ করছে। তাদের সকলের হাতে নানান ধরনের উপহার। চারিদিকে আলোর রোশনাই। অপেক্ষা করতে করতে পার হয়ে গেল একটা ঘন্টা। মশার কামড়ে পরী কাঁদছে, আর পরীকে কোলের ভিতরে নিয়ে পিঠে হাত বোলাতে বোলাতে গান গাইছে কাকুলি। আই ঘুম যাই ঘুম, ঘুমের পাড়া দিয়ে আমার খুকি ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে। আমার হতভাগী ঘুমিয়ে পড়ে খিদে পেটে নিয়ে।
বোধহয় সত্যি সত্যি পরীর খুব খিদে পেয়েছে। সেই কোন বেলায় দুগাল আলু সিদ্ধ ভাত খেয়েছে মেয়েটা। মায়ের বুকে দুধও তেমন হয় না, কি করেই বা হবে? মা নিজেই তো পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করে না। বেঁচে থাকার মতো 2-1 দিন ছাড়া এক মুঠো ভাতে কি আর বুকের দুধ হয়? এমন সময় কয়েকজন প্রতিবেশী মহিলা অন্দরমহল থেকে খাওয়া দাওয়া সেরে মূল ফটক থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পথে নিজেদের মধ্যে জমিদার পুত্র পরিতোষের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা করছে। কি সুন্দর দেখতে হয়েছে বলো, নতুন বউ যে একেবারে জমিদার বাবুর মা লক্ষ্মী। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ছোট কর্তার সাথে নতুন বউকে খুব মানাবে, কি বলো কাকি? হ্যাঁ, সে কথা আর বলতে, এই যে পুরো রাজ্যটুক। তবে বলি কি, প্রথম বউ কাকলিও কিন্তু মন্দ ছিল না। বেচারি প্রথম বেয়ানো মেয়ে জন্ম দিল বলে তাকে স্বামীর ঘর ছাড়তে হলো। সন্তান কি আর গাছের ফল, যেটা ইচ্ছা হবে সেটাই পেরে আনবে? এসব কথাবার্তা বলতে বলতে তারা বেরিয়ে গেল। পাশের আগন্তুক আশ্রয়স্থলে যে কাকুলি সন্তান কোলে নিয়ে বসে আছে সেটা আর কারুর চোখে পড়ল না। তবে তাদের আলোচনা শুনে কাকুলি 2 চোখ বেয়ে 2টো নোনা জলের ধারা নেমে এলো গালের উপর। তারপরেও বহু সময় বয়ে গেল, তবু অন্দরমহল থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউই আর কাকলিকে ডাকতে এলো না। ওদিকে কাকলির স্বামী পরিতোষ ও তার বাবা রতিকান্ত এবং জমিদার গিন্নি নিজেদের মধ্যে আলোচনা করছে। কাকুলি, এতগুলো দিন পর আবার ওই আপদটায় সেই শুভ দিনে হাজির হয়েছে। হ্যাঁ রঞ্জাবতী, তুমি ওকে কিছু টাকার পুরনো কয়টা কাপড় দিয়ে বিদায় করে দিতে পারলে না? আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি ওই অপয়া মেয়েকে বিদেয় করতে। কত ছোট বড় কথা শোনালাম, সেসব কথা সহ্য করতে না পেরে ওর বাপ পর্যন্ত চলে গেল। কিন্তু এমন গায়ে পড়া মেয়ে কিছুতেই যেতে চায় না, বলে আমাকে থাকতে দাও, আমি চাকরানি হয়ে থাকবো। ভালো তো, চাকরানি হয়ে যখন থাকতে চাইছে তখন থাকুক। এমনিতেই মান্যদার বয়স হয়েছে, কাজে কর্মে জড়তা এসে গিয়েছে। ওর এখন বয়স কম, থাক না বাড়ির চাকরানি হয়ে। না, সব চলবে না। এই অপয়া মেয়ে ছেলে এই বাড়ির চাকরানি হওয়ারও যোগ্য নয়। ওকে অবিলম্বে এই বাড়ি থেকে বার করো। কিন্তু ও যে বলল ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওর রাস্তায় নামবে। গাঁয়ের মোড়ল আর বয়োজ্যেষ্ঠ মানুষদের সবটা জানিয়ে বিচার চাইবে। হ্যাঁ, এত বড় সাহস ওই মেয়ের? তবে ওর ব্যবস্থা তো করতে হয়। সেই রাতেই চক্রান্ত হলো। রঞ্জাবতী, তুমি যাও, আগন্তুক আশ্রয়স্থল থেকে কাকলিকে ডেকে আনো। অনেক রাত হয়েছে, বেচারির বোধহয় খুব খিদে পেয়েছে। পরিতোষ, তুইও চল আমার সঙ্গে। বেচারি এতদিন পরে নিজের অগ্নিসাক্ষী করা স্বামীকে দেখে বেশ খুশি হবে। আচ্ছা চলো যাই, দেখি এই 2 বছরে কাকলির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওদিকে সেই আশ্রয়স্থলে বসে থাকতে থাকতে ম্লান হয়ে আসা সানাইয়ের মতো ক্লান্ত হয়ে মাদুরের ওপর আর হয়ে শুয়ে পড়েছে কাকলি। কোলের মধ্যে শুয়ে থাকা মেয়ে পড়ি কাঁদো কাঁদো সুরে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা কর হতভাগী, আমরা তো আজ তোর বাবার কাছে এসেছি। বাবা এসে এক্ষুনি আমাদের খেতে দেবে। ও মা, বাবা কোথায়? বাবা আমাদের কাছে আসে না কেন? এই তো মা, আমরা যে আজ তোমার বাবার কাছে এসেছি। এক্ষুনি বাবা আসবে, তোমাকে কোলে নেবে, আদর করে দেবে, তোমাকে খাইয়েও দেবে। কথাগুলো বলতে বলতেই কাকলি দেখল জমিদার বাড়ির অন্দরমহল থেকে স্বামী পরিতোষ ও শাশুড়ি রঞ্জাবতী বেরিয়ে তাদের দিকেই আসছে। তৎক্ষণাৎ কাকলি মাথার উপর কাপড় টেনে মুখের উপর নামিয়ে ঘোমটা নিল। আচ্ছা কাকলি, তুমি নাকি বলেছ তুই আমাদের বাড়ির চাকরানি হয়ে থাকতে চাও? যদিও থাকলে তোমাকে চাকরানি হয়েই থাকতে হবে, কারণ আমি আবার একটা বিয়ে করেছি। আজ নতুন বউয়ের বউ ভাতের অনুষ্ঠান ছিল। আপনি কেমন আছেন? শাশুড়ি মায়ের কাছে শুনলাম আপনার দ্বিতীয় বিবাহের কথা।
আপনার জীবন সুখের হোক, সুখের হোক। আপনি নতুন বউয়ের সাথে সুখে শান্তিতে ঘর করুন। কিন্তু কিন্তু আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আর পরীকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি এখানে চাকরানি হয়ে পড়ে থাকবো, কাজ করব, শুধু দুবেলা দুমুঠো খাবার আর আপনাদের পরিত্যাগ করা পুরনো দুটো কাপড় দিলেই আমাদের চলে যাবে। এমনকি এ সমাজ কখনো জানতে পারবে না আপনার বাড়ির চাকরানি আপনার বিয়ে করা প্রথম স্ত্রী, আর সেই চাকরানির মেয়ে পড়ি আপনারই পৌরুষের প্রকাশ। আচ্ছা বেশ, চলো। একান্তই যদি চাকরানি হয়ে থাকার ইচ্ছা, তবে চলো অন্দরমহলে। রঞ্জাবতীর কথায় মেয়েটাকে কোলে নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে একবার মাথা ঘুরে কাকুলি পড়ে গেল। আবারও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। তার এমন দৃশ্য দেখে পরিতোষ বলল, সারাদিন কিছু পেটে পড়েনি বুঝি? খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। আচ্ছা চলো অন্দরমহলে চলো, ওখানে গিয়ে মা নিজে হাতেই তোমায় খেতে দেবে। এতদিন পরে দেখা হওয়া সত্ত্বেও মেয়ে কেমন আছে তাকে কোলে নেওয়া তো দূর, পরিতোষ কিংবা রঞ্জাবতী কেউই পরীকে ছুঁয়ে পর্যন্ত দেখল না। সেই কারণে কাকলির মনে মনে একটা ক্ষোভ দুঃখ পুঞ্জীভূত হচ্ছিল। কিন্তু যখন স্বামীর মুখ থেকে অন্যান্য ভালো সব কথা সে শুনল, তখন তার মন কিছুটা ভালো হলো। কাকলি মনে মনে ভাবছিল, এদেরকে যতটা খারাপ ভাবা যায় ততটাও খারাপ এরা বোধহয় নয়। কি হলো? তাড়াতাড়ি চলো, রাত হয়ে এলো যে। এত রাতে খাওয়া দাওয়া করলে আবার শরীর খারাপ না হয়ে যায়। মা, ও মা, এটা আমার বাবা। তুমি তো বললে বাবা আমাকে কোলে নেবে। না রে মা, উনি তোর বাবা নয়। বাবা হলে তো নিশ্চয়ই তোকে কোলে নিতেন। আমি তোর বাবাকে অনেক দিন আগেই হারিয়ে ফেলেছি রে। চল চল, আমরা এবার পেট ভরে দুজন খাওয়া দাওয়া করব। আয়। হ্যাঁ চলো চলো, কি মজা, এবার আমরা খাবো। এই বলে কজনে জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করল। বেশ কয়েকটা ঘর টপকে যাবার পর রঞ্জাবতী বলল, এই যে কাকলি, এই ঘরে এসে তোমার মেয়েকে নিয়ে বসো, আমি খাবার আনছি। হঠাৎ করে শাশুড়ির চরিত্রের এমন আকাশ পাতাল পরিবর্তনে কাকুলির মনে খানিক দ্বিধার জন্ম হলো। সে সন্দিহান সুরে জিজ্ঞেস করল, কিন্তু মা, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনি নিজে হাতে আমার জন্য খাবার কেন আনবেন? অনেক রাত হয়েছে তো, তাই সারাদিন খাটাখাটনি করে সবাই বিশ্রাম নিচ্ছে। তাছাড়া একদিন এক মুঠো খাবার বেড়ে দিলে আমার তো আর জাত যাবে না রে বাবা। তুমি মেয়েকে সঙ্গে নিয়ে ওই ঘরে বসো, আমি এক্ষুনি খাবার আনছি। কাকুলি আর কোনো কথা বলল না। মেয়েকে সঙ্গে নিয়ে ঘরটার মধ্যে প্রবেশ করল। ঘরটা পুরো ফাঁকা। এক কোণে একটা চেয়ার টেবিল পাতা, সেই টেবিলের উপর জ্বলছে মোটা সোটা একটা মোমবাতি। কাকুলি চেয়ারে বসে খাবার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে নানা রকমের বেশ 12-13টা পদের সঙ্গে সরু চালের এক থালা ভাত এগিয়ে এলো তাদের দিকে। নাও, সারাদিন তুমি কিছু খাওনি, খেয়ে নাও। কাকুলি সামনের টেবিলে এতগুলো তরি তরকারি মাছ মাংস দেখে তার ভিতরে খিদে আরো দ্বিগুণতর হয়ে উঠল। সে আর কিচ্ছু না বলে খেতে শুরু করলো। নিজে খাচ্ছে, সঙ্গে মেয়েকেও খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর শ্বশুর জমিদার রতিকান্ত এসে হেসে বলল, কিরে মেয়ে, তোকে নাকি এ বাড়িতে থাকতে না দিলে তুই গ্রামে আমার নামে সবাই বিচার জানাবি? শ্বশুরের এমন ক্রূঢ় কথার মানে বুঝতে কাকুলি দেরি হলো না। কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর জ্বালা করতে শুরু করলো। বাচ্চা মেয়ে পড়ি কেঁদে উঠল, মা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। শয়তান, তোরা চক্রান্ত করে খাবারে বিষ মিশিয়ে আমাকে আর আমার এই
দুধের বাচ্চাকে মারছিস? আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না। চলে গেল সারা শরীর চলে গেল। এদিকে তিনজনে ততক্ষণে সেই ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একটা বড় সড়ো তালা ঝুলিয়ে ঘরটা সারা জীবনের জন্য বন্ধ করে দিল। আর ভিতরে বিষক্রিয়ায় মৃত্যু যন্ত্রণায় ছটকাতে ছটকাতে পরি তার মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করল। হে শিব শম্ভু, আমার সাথে হওয়া এই অন্যায় তুমি বিচার করো। আমি আবার ফিরে আসব, সবটাই হিসেব বুঝে নিতে আমি আবার ফিরে আসব। এই জমিদার বংশ আমি নির্বংশ করে তবে দম ফেলবো। সেদিন রাতেই লোকচক্ষুর আড়ালে ওই ঘরের মধ্যে বিষক্রিয়ায় 2 মা ও মেয়ের মৃত্যু হয়। পরের দিন ফকির বাবাকে ডেকে এনে ওই ঘরের মধ্যেই 2 অতৃপ্ত আত্মাকে বন্দি করে রাখে জমিদার বাড়ির ওই 3 সদস্য। তবে ফকির বাবা যাওয়ার সময় বলে গিয়েছিলেন, যদি কেউ ভুল করেও কোনোদিন ওই ঘরের দরজা খুলে ফেলে, তখন আর ওই অতৃপ্ত প্রেতাত্মাকে কেউ আটকাতে পারবে না। ওই ঘর থেকে একবার মুক্তি পেলে ওর সমস্ত রকমের প্রতিশোধ নিয়েই তবে দম ফেলবে। গোলক মামার মুখে এতক্ষণ শোনার পর গল্পটা যে পুরোপুরি কি তা আমি বেশ অনুমান করতে পারলাম। গল্পটা শুনে আমার সারা শরীর শিউরে উঠতে লাগলো। নদীর জলো বাতাসে শরীরের রোম খাড়া হয়ে উঠল। দেখলাম নৌকো বকুলতলির ঘাটের কাছে চলে এসেছে। তবুও আমি গোলক মামাকে বললাম, জমিদারের সেই কুলাঙ্গার ছেলে পরিতোষ, তার কি অবস্থা হয়েছিল? আর ওই উমা, সে কি এখনো বেঁচে আছে? জমিদারদের ছেলে পরিতোষ, তারও শোচনীয়ভাবে মৃত্যু হয়েছিল। তা কেমনভাবে মৃত্যু হয়েছিল একটু বলো শুনি। একদিন সন্ধেবেলায় জমিদারি দপ্তরে কাজকর্ম সেরে ঘরে ফিরতেই পরিতোষ দেখে আলো আঁধারি পরিবেশে ঘরের মধ্যে আয়নার সামনে উমা বসে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে পরিতোষ ভাবল, বোধহয় উমা সাজগোজ করছে, নতুবা মাথার চুল বাঁধছে। এমনটা ভাবতে ভাবতে কাছে এগিয়ে গিয়ে দেখল আয়নাতে যে প্রতিবিম্বটা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা উমার মুখ নয়, এটা কাকলির মুখ। তাকে তো পরিতোষ নিজের হাতে বিষ খাইয়ে মেরেছে, তাহলে সে এখানে কি করে? এমনটা দেখে সে চিৎকার করে উঠল, কাকলি, তুমি এখানে কিভাবে এলে? তুমি যা নেই। কে বলেছে আমি নেই? আমি যে তোমাকে নিজের হাতে বিষ খাইয়ে মেরেছি, তুমি কিভাবে আবার ফিরে আসতে পারো? হ্যাঁ, কে বলেছে বিষ খাওয়ালেই মানুষকে মেরে দেওয়া যায়? এই তো তুমি আমাকে বিষ খাইয়েছ, কিন্তু আমাকে কি মেরে দিতে পেরেছ? যদি মেরে দিতে, তাহলে আমি এখানে এলাম কি করে? আসলে কি বলতো, মানুষ মানুষকে মারতে পারলেও নিজের স্মৃতিকে হত্যা করতে পারে না, তার সৎ বিবেককে হত্যা করতে পারে না। একদিন সে ঠিক জাগে, আর যখন জাগে তখন অজস্র পাপ বোধ এই রকম মৃত কাকলির মতো তোমাদের মতো অসংখ্য শয়তানের মস্তিষ্কে বাসা বেঁধে তাদেরকে তিলে তিলে খুন করে। কথাটা শেষ হতে না হতেই ছোট বাচ্চা পরি খাটের তলা থেকে বেরিয়ে এসে বলল, মা, একে মারবে না? মারো না, মারো একে। হ্যাঁ রে হতভাগী, ওকে মারবো তো। এই বলে ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা সেই শাবলটা হাতে তুলে নিয়ে পরিতোষের দিকে এগিয়ে গেল উমা। হ্যাঁ, উমা এগিয়ে গেল, কারণ পরিতোষ আয়নায় উমার প্রতিবিম্বে কাকলিকে দেখেছিল, কিন্তু পিছন ফিরতেই দেখা গেল সে কাকলি নয়, বরং জল জ্যান্ত উমা।
সে যেন হাতে শাবল নয়, বরং ত্রিশূল ধরেছে আজ রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজের কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিতে। পরিতোষের মতো নিষ্ঠুর পাপীকে হত্যা করে উমা যেন আজ দশভুজা রূপ ধারণ করেছে। উমা, উমা আমাকে ছেড়ে দাও, উমা আমাকে ছেড়ে দাও। আমি আমি এ পাপ আর কোনোদিন করবো না। আমাকে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও উমা, আমাকে কিন্তু পরিতোষের কোনো কথাই উমা শোনে না। পায়ের কাছে পড়ে থাকা পরিতোষের বুকের উপর উমা গেড়ে দেয় সেই লোহার শাবল। থরথর করে কাঁপতে থাকে পরিতোষের দেহ। উল্লাসময় এক পৈশাচিক আনন্দে উমার ডান হাতের শাবলটা পরিতোষের বুকে চেপে ধরে বাঁ হাত দিয়ে উপড়ে নেয় পরিতোষের মুন্ডু। সেই মুন্ডু থেকে টপ টপ করে পড়তে থাকা টাটকা তাজা রক্তের বিন্দুর নিচে এসে দাঁড়ায় পড়ল। তারপর শেয়ালের মতো হাঁ করে সেই রক্তবিন্দু নিজের কণ্ঠে ধারণ করে। আধুনিক সভ্যতায় পরিতোষের মতো চিন্তা ভাবনা পোষণকারী মানুষ রক্তবীজের বংশধর। ওই রক্তের ফোঁটা ধরাতলে পড়লে ভূমিদেবী অশুদ্ধ হবেন, তাই ছোট্ট পরীর সেই প্রেত সেই রক্ত নিজের কণ্ঠে ধারণ করল। এতক্ষণে আমরা বকুলতলির ঘাটে এসে নেমেছি, আর মামার মুখে এমন হাড় হিম করা ভয়ের গল্প শুনে সারা শরীর যেন কেমন শিউরে উঠল। তেমনই কষ্ট লাগলো কাকলি আর পরীর কথা ভেবে। পরিতোষের মৃত্যু দৃশ্যটা কোনো প্রেতাত্মার প্রতিশোধের মতো নয়, বরং এই দৃশ্য মা কালীর অসুর নিধনের কথা মনে করায়। পরিতোষের দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই উমা শেষমেশ কোথায় চলে গেল মামা? এসব বলতে বলতে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছিলাম মামার বাড়ির দিকে। আর ঠিক তখনই বুড়ো বটতলার চাতালে একজন বৃদ্ধা পাগলি বসে থাকতে থাকতে আমাদের দেখে বলল, পালা পালা পালা, কেউ কেউ যাস না ওই 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 জমিদার বাড়ির দিকে কেউ যাস না। ওখানে ওখানে পড়ি আছে, ওখানে কাকলি আছে, ওরা কিন্তু তোদেরকে ছাড়বে না। ভাগ্নে, তুই জমিদার বাড়ির ছোট বউ উমার কথা জিজ্ঞেস করছিলি না? এই দেখ, এই পাগলি সেই উমা। গ্রামের সকলে বলে এর উপর ভর করেই নাকি কাকুলি জমিদার বংশ ধ্বংস করেছে, তাই ওকে আর মারে। তবে কাকলির প্রভাবে প্রভাবিত হয়ে উমা এমন পাগল হয়ে গেছে। এখনো এই বট গাছ তলাতেই থাকে। বিভিন্ন লোকজন এসে ওকে খাবার দাবার দিয়ে যায়, সেটা খেয়েও বেঁচে থাকে। এসব শুনে এবং চাক্ষুষ উমাকে দেখে আমি অবাক হয়ে মামাকে বললাম, এতক্ষণ তুমি তাহলে সত্যি গল্প শোনাচ্ছিলে? শুনছিলে অমিয় নস্করের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পোড়ামুখী। কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের গল্প পাঠে স্পন্দন, অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, সায়নী, পূজা, দেবস্মিতা, রুভিনা, ইভান, স্পন্দন এবং আমি রক্তিম। শব্দগ্রহণ অভ্র, আবহ, আর্য, প্রচ্ছদ, মোনালিসা। স্ক্রিপ্টিং প্রতীক। পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। তো আজকের মতো এতটাই। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। শুভরাত্রি।